আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জটিল সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। রোগ মুক্তি কামনায় মসজিদ, মন্দির, গির্জায় প্রার্থনা। গণতন্ত্রে উত্তরণের সময় খালেদা জিয়া এক অনিবার্য নাম বলছেন বিশ্লেষকরা। তারেক রহমান ফিরতে চাইলে একদিনে ইস্যু হবে ট্রাভেল পাস। বিডিআর হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হাসিনা, মঈনুদ্দিন সহ 58 জন দলগতভাবে জড়িত আওয়ামী লীগ। তদন্ত কমিশনের রিপোর্ট দাখিল। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে গুলি করে কুপিয়ে দুজনকে হত্যা। ফিরছিলেন অস্ত্র মামলার হাজিরা দিয়ে। দুর্বৃত্তদের খুঁজছে পুলিশ। গণভোটের জন্য কেন্দ্র নয়, বাড়বে বুথের সংখ্যা, জানালো ইসি। কালো টাকা ও অস্ত্রের ব্যবহার বন্ধে কঠোর হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সুখবর নেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির। আগের মতোই জটিল সময় পার করছেন সাবেক প্রধানমন্ত্রী। তবে গত 24 ঘণ্টায় শারীরিক পরিস্থিতির নতুন করে আর অবনতিও হয়নি। বিদেশে নেয়ার বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে নিষেধ সত্ত্বেও আজও হাসপাতালের সামনে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার সাথে যোগ হয়েছে নিউমোনিয়া। এই জটিল পরিস্থিতিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে 3 বারের এই প্রধানমন্ত্রী। শনিবার রাতে ব্রিফিংয়ের পর দিনভর খালেদা জিয়ার স্বাস্থ্যগত কোনো তথ্য জানাননি চিকিৎসকরা। তবে নয়াপল্টনে সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে রিজভী আহমেদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অপরিবর্তিত। তার বিদেশ যাওয়ার ব্যাপারে তার মেডিকেল বোর্ড এখনও কোনো পরামর্শ দেননি। সেখানে চিকিৎসকরা তো কর্তব্যরত আছেনই। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। আবারও লোকজনকে হাসপাতালের সামনে অহেতুক ভিড় না করার আহ্বান জানান রিজভী আহমেদ। ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে। কারাগারে অপচিকিৎসাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণ, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বাদাসুর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেছেন। আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, খালেদা জিয়া সুস্থ না হলে বিরাট সংকটের মুখোমুখি হবে বাংলাদেশ। বিকেলে গুলশান সোসাইটি জামে মসজিদে রিজভী আহমেদ বলেছেন, কোনো পরিস্থিতিতেই আপোষ করেননি খালেদা জিয়া। তাই আজ দল মত নির্বিশেষে সর্বত্রই তার জনপ্রিয়তা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় কদিন ধরেই দোয়া অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। রোববারও রাজধানীর বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর দোয়ার আয়োজন করা হয়। সেখানে দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চান মির্জা আব্বাস। বলেন, কারাগারে অপচিকিৎসার কারণে এমন অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়া। গণতন্ত্রে উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও অনিবার্য। গণতন্ত্র ও দেশের জন্য খালেদা জিয়ার ত্যাগকে গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। বলছেন, অসুস্থতা সত্ত্বেও অভ্যুত্থান পরবর্তী বর্তমান প্রেক্ষাপটে বিএনপি চেয়ারপারসনের মতো অভিজ্ঞ রাজনীতিকের চিন্তা ও মতামত জরুরি। বিশ্লেষকরা বলছেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে ক্ষতিগ্রস্ত হবে দেশ, কেননা বিএনপি চেয়ারপারসনের অবস্থান এখন দলীয় রাজনীতির ঊর্ধ্বে। দেশে তখন এরশাদের সামরিক শাসন, গভীর সংকটে দেশ এবং দল। ঘোর অনীহা সত্ত্বেও প্রথমে কর্মী, পরে দলের হাল ধরতে রাজনীতির মাঠে নামতে হয় খালেদা জিয়াকে। সেই শুরু দীর্ঘ 4 দশকের রাজনীতির পথ চলা। অল্প দিনেই এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে দেশ জুড়ে পরিচিত হয়ে ওঠেন আপোষহীন নেত্রী হিসেবে। গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে খালেদা জিয়ার প্রতিশ্রুতিকে অগ্রগণ্য স্মরণ করেন
রাজনীতির সংশ্লিষ্টরা। খালেদা জিয়ার দীর্ঘ পথ চলায় রাজনীতি থেকে তাকে মাইনাসের চেষ্টাও হয়েছিল, কিন্তু তুমুল জনপ্রিয়তার কারণে সে চেষ্টা সফল হয়নি। বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে বর্তমান বাস্তবতায় দেশ আবারও সংকটে পড়ার ঝুঁকিতে বলে মনে করেন বিশ্লেষকরা বলছেন, অসুস্থতা কিংবা রাজনীতির মাঠে অনুপস্থিতি সত্ত্বেও খালেদা জিয়া এখনও বিএনপির লাখ লাখ কর্মীর অনুপ্রেরণা। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ সহ 58 জনের পরিকল্পনায় সংঘটিত হয়েছে বহুল আলোচিত বিডিআর হত্যাকাণ্ড। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় তদন্ত কমিশন। বলা হয়েছে, ক্ষমতাকে কুক্ষিগত ও পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, যাতে দলগতভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। শেখ ফজলে নূর তাপস ছিলেন প্রধান সমন্বয়ক। নারকীয় বিডিআর হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেই কালো অধ্যায়ে কেবল 57 জন সেনা কর্মকর্তার মৃত্যুই হয়নি, বুঝে না বুঝে বিদ্রোহের অংশ হওয়ায় তছনছ হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর অসংখ্য সদস্যের জীবন। কি কারণে, কাদের প্ররোচনায় এমন নৃশংসতা? কেউ কি পেছন থেকে কলকাঠি নেড়েছে? এমন অসংখ্য প্রশ্ন ছিল জনমনে। সেসবের উত্তর খুঁজেছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় তদন্ত কমিশন। দীর্ঘ 11 মাস তদন্ত শেষে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তারা, যাতে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত। আর এতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল উল্লেখ করে বলা হয়েছে, তৎকালীন সেনাপ্রধানেরও যেমন দায় আছে, তেমনি পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোও চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। র্যাবের সদস্যরা ছিলেন, সজ্জিত ছিলেন, তারা ইন্টারভেন করেনি এবং তারা বলছে, তাদের কমান্ডার আমাদেরকে বলেছে, এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ছিলেন কর্নেল রেজা নূর, বর্তমানে মেজর জেনারেল রেজা নূর, রিটায়ার্ড। তদন্ত কমিশন বলছে, হত্যার আগে অনেক সেনা কর্মকর্তার উপর নির্যাতন চালানো হয়েছিল। পুরো ঘটনায় দলগতভাবে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ, যার প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন শেখ হাসিনার ভাতিজা ও তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস। একই সাথে বিদেশি শক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করা হয়েছে ওই রিপোর্টে। খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে 2 জনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে। নিহত 2 জন হলেন খুলনা নগরের নতুন বাজার এলাকার হাসিব হাওলাদার ও বাগমারা এলাকার ফজলে রাব্বি রাজন। তারা একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন। মামলার হাজিরা দিতে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন হাসিব ও রাজন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হাসিব, রাজন। এরপর মৃত্যু নিশ্চিত করতে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, নিহত 2 জন খুলনার একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য। গত 28 মার্চ রাতে 4টি অস্ত্রসহ 10 জনকে গ্রেফতার করে সোনাডাঙ্গা থানা পুলিশ। এই 10 জনের মধ্যে 2 জন হাসিব ও রাজন। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন তারা। হাসিবের বিরুদ্ধে 4টি ও রাজনের বিরুদ্ধে 6টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। গণভোট আয়োজনের জন্য ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর প্রয়োজন নেই, পরিবর্তে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে আয়োজিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন তিনি। বলেছেন, আগামী বছরের নির্বাচন হবে সর্ববৃহৎ এবং শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছুই নেই জানিয়ে তিনি বলেন, এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেতন আছে। এ পর্যন্ত পোস্টাল ভোট বিলিতে 1 লাখ প্রবাসী নিবন্ধন করেছেন বলেও জানিয়েছেন তিনি। ভোটের কেন্দ্র বাড়ানো লাগবে না, কিন্তু যে স্টাম্পিংয়ের জন্য যেটা আমরা গোপন কক্ষ বলি, সেটার সংখ্যা বাড়াতে হতে পারে। যে একটা বুথের মধ্যে আমরা প্রাথমিকভাবে হিসাব করেছিলাম একটা স্টাম্পিং সেন্টার, সেখানে আমরা